আরে অজয় দা, এই নিন আপনার পানখানা। দাও দাও। মদন, তোমার পানে যে স্বাদ না, আর কোনো পানের এরকম স্বাদ নেই। অন্যদিকে সুমিত্রা সকাল থেকেই ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। ভেবেছিলাম বৌমা এলে একটু শান্তি পাবো। বৌমা প্রত্যেকদিন বারান্দার গাছদেরকে জল দেবে, কিন্তু আমার গাছেরা তো মরেই গেছে। বৌমার এইসব নিয়ে তো কোনো চিন্তাই নেই। এখন তো গাছের সাথে সাথে ওর মুখেও জল ঢেলে ঘুম থেকে তুলতে হয় আমাকে। অন্যদিকে কিছু মহিলারা দাঁড়িয়ে কথা বলছিল। আরে তুমি ওই কমলার মেয়ের ব্যাপারটা শুনলে? আরে পাড়ায় ওই পাজি ছেলেটা বিকি আছে না, আরে ওর চক্করে পড়েছে। আরে হ্যাঁ, তাই তো ওকে দেখলাম পরশুদিন পাশের গলিতে ওর বাইক থেকে নামতে। যাকে যাকে বাবা, আমাদের এত কি দরকার। যাই বাবা, বিট্টুর বাবার আবার খাবার বানাতে হবে। গেলাম। হ্যাঁ, এর নাম হলো তুফান পাড়া। যার নামই তুফান, সেখানে শান্তি কি করে থাকবে? তাই পাড়াতে অশান্তি লেগেই থাকতো। পরের দিন সকালে ওই পাড়ায় থাকা অনিতা নিজের বারান্দায় ধরাম করে পড়ে গেল। ওরে বাবা রে, গেলাম রে, পড়ে গেলাম রে। এখানে জল কোথা থেকে এলো? শিলা তো এখনই জল মুছে দিয়ে গেছিল। গেলাম রে। তখনই ওর চোখ পড়লো পাশের বাড়ির ট্যাঙ্কের উপরে, যেখান থেকে জল পড়ছিল। আর ওই জলটাই ওর বারান্দায় এসে পড়ছিল। আচ্ছা, এইসব কাণ্ড তাহলে ওই ববিতার। জবে থেকে পাড়ায় এসেছে না, আমার জিনা হারাম করে দিয়েছে। কত বোঝালাম, তাও বুঝলো না। আজকে ওর রক্ষে নেই। এই বলে অনিতা ববিতার ঘরে যায়। ববিতা, ও ববিতা, দরজা খোল। ববিতা দরজা খুলে বাইরে এলো। কি হয়েছে গো? তুমি কি কয়লা খেয়ে এসছো যে এত চিৎকার করছো? চুপ কর ববিতা, আজকে তোর রক্ষা নেই। আরে হয়েছেটা কি? কি হচ্ছে মানে? সকাল থেকে সন্ধে পর্যন্ত পাম্পটা চালিয়ে রাখিস, আর ট্যাঙ্ক ভরে সেই জলে গোটা পাড়া ভেসে যাচ্ছে। তার সাথে আমার বারান্দাতেও জল এসে যাচ্ছে। আর ওই জলে পা পিছলে পড়ে গিয়ে আমার কোমরটা তো ভেঙেই গেল। কত কষ্টে ব্যথাটা কমেছিল, তোর জন্য আবার ওই ব্যথাটা বেড়ে গেল। যবে থেকে তুই এই পাড়ায় এসছিস না, আমার জিনা হারাম করে দিয়েছিস। ওটা আমার ট্যাঙ্কের জল, যেখানে খুশি যাবে, তোমার তাতে কি? আরে ওই জল নরকে যাক, কেন আমার বারান্দায় আসবে? দাঁড়াও, আজকেই তোমার বাড়িওয়ালাকে বলে আমি ওই ঘর তোমার খালি করাচ্ছি। আহা হা হা, কোত্থেকে এলো আমার প্রাইম মিনিস্টার, আমাকে ঘর থেকে তাড়াবে। যা পারবি করে নে, আমিও দেখছি কে তাড়াচ্ছে আমাকে। তখনই ওদের স্বামীরা বলতে লাগলো, এই মহিলাদেরও না ঝগড়াঝাটি করা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ ঠিকই বলছিস, কিন্তু তাতে আর আমাদের কি? চল আমরা রামুর চায়ের দোকানে গিয়ে চা খাই, চল। তুফান পাড়ার পরিবেশই এটা ছিল। প্রত্যেক দিন কেউ না কেউ ঝগড়া করত। থাক গায়ত্রী, আমি সবই বুঝি। রোজই তোর কাপড় আমার ছাদে এসে পড়ে, আর সেটা নেওয়ার বাহানায় তুই আমার ঘরের ওপর নজর রাখিস। শোন, ভাজা মাছ উল্টে খেতে আমিও জানি। তুই তো এমন করে বলছিস যেন তুই কোনো দেশের প্রধানমন্ত্রী। তাই আমি শখে চলে আসি তোর ওপর নজর রাখতে। আরে হাওয়ায় উড়ে এসে পড়ে, তো বাতাস কি আমার কথা শুনে চলবে? আর আমার জামা কাপড় যদি তোর ছাদে এসেই পড়ে, তো তোর মাথায় কোন আকাশ ভেঙে পড়ে? আমি একটু শুনি। আমার সমস্যাটা হলো তোর মাঝে মাঝে মানে প্রত্যেক দিন। সত্যি বলছো গীতাদি, আগে কাপড়গুলো আমার ছাদে পড়তো, এখন তোমার ছাদে পড়ে। মনে হচ্ছে ওর কাপড়ে প্রাণ আছে। শোন, আমার মুখ খোলাবি না। কোত্থেকে এসছে যুধিষ্ঠির আমার, আমি বলবো ওর ব্যাপারে তুই কি কি বলিস আমাকে বলে দি। মানে আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি যাই। আগুনে ঘি ঢালার কাজ করতে এসে রমা নিজেই ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। তখনই আর একটা ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। আরে তোমার থেকে তো একটা সোনার চেনই চেয়েছি, তাজমহল চেয়েছি নাকি? তোমার থেকে তো নীলাপের স্বামী ঢের ভালো, প্রত্যেক 3 মাস অন্তর ওকে একটা করে সোনার জিনিস দেয়। আরে তো ওর বরের কাপড়ের বিজনেস, ওর অনেক পয়সা, ও চাইলে সোনা কেন হিরেও কিনে দিতে পারে। আর আমি হলাম একজন সাধারণ চাকরিজীবী। মা বাবাকে তো বলেছিলাম ভালো একটা ছেলের সাথে বিয়ে দাও, কিন্তু এ কোন আপদের সাথে আমাকে বেঁধে দিয়েছে। ওই তুফান পাড়ার অবস্থা এরকমটাই ছিল। তারপর একদিন, এই রেশমি, তোর কি হয়েছে রে? আমাকে দেখে এরকম হাসছিস কেন? আমার মুখে কি কোনো জোকস লেখা আছে? কি যে বলিস, তোর দিকে তাকিয়ে হাসার জন্য আবার জোকস লাগবে নাকি? তোর মুখটাই তো একটা গোটা জোকস। তোর এই চেহারা দেখার থেকে আমি নর্দমার জলকে দেখে নেব। কোত্থেকে এসেছে আমার দীপিকা পাদুকোন, নিজেকে তো গিরগিটির মতো দেখতে। এই মুখ সামলে কথা বল, নালে এখনই গিয়ে না জিভ টেনে ছিঁড়ে দেবো। পেতনির আর কাজ কি? তুই আমাকে ডাইনি বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে রেশমি আর কোমল একে অপরের চুল ধরে গায়ের জোরে টানতে লাগলো।
আর এই চুল ধরে টানতে টানতে ওরা মাঝ রাস্তায় এসে পৌঁছায়, আর তার জন্য রাস্তায় জ্যাম লেগে যায় আর গাড়িগুলো হর্ন মারতে লাগে। আরে কেউ এদের দুজনকে একটু বোঝাও, এরা তো রাস্তা পুরো জাম করে রেখে দিয়েছে। ঝগড়াঝাটি পাড়াই করুক, এখানে কেন? আরে না কাকা, এই পাড়ার মহিলাগুলো না খুব খতরনাক, এদের মাঝখানে পড়লে জীবন পুরো একেবারে শেষ হয়ে যাবে। এই রোজকার ঝামেলা লেগেই আছে একেবারে। এমনই একদিন, আমার পেটে খুব ব্যথা করছে। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি গিয়ে একটা রিক্সা ডেকে আনছি, এক্ষুনি যাচ্ছি। এই বলে অনুপ রাস্তায় বেরিয়ে গেল রিক্সা খোঁজ করতে, কিন্তু সেই দিন রিক্সাওয়ালার হরতাল ছিল, যার কারণে কোনো রিক্সাওয়ালাই যেতে রাজি হলো না। তখনই সেখানে রেশমির হাজবেন্ড তরুণ এসে যায়। কি হলো ভাই, তোমাকে এত চিন্তায় দেখাচ্ছে? কোমলের পেটে খুব ব্যথা করছে, স্ট্রাইক বলে কোনো রিক্সায় যেতে চাইছে না। আরে ভাই চিন্তা করো না, তুমি বৌদিকে নিয়ে এসো, আমি গাড়িটা বের করছি। এরপর অনুজ কোমলকে আনতে ছুটে যায়, আর রেশমিও কোমলের খবরটা পেয়ে ওর কাছে ছুটে আসে। আরে কোমলের অবস্থা তো খুব খারাপ। কোমল তুই চিন্তা করিস না, ও গাড়িটা তাড়াতাড়ি বার করছে, তাড়াতাড়ি চলো। এরপর সবাই ওকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তারবাবু ওকে একটা ইনজেকশন দিয়ে আর ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এত ঝগড়া হয়, কিন্তু বিপদের সময় আপনারাই কাজে এলেন। দেখুন দাদা, 4টে বাসন একসাথে থাকলে ঠোকাঠুকি তো হবেই। তার মানে এই না যে বিপদে কাজে আসবে না, আর বিপদের দিনে তো প্রতিবেশী কাজে আসে। হ্যাঁ রেশমা, তুই একদম ঠিক বলেছিস, আয় আমার বুকে আয়। ওরা দুজনে সবকিছু ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরল। আর এটাই তো হয় পাড়ার মহিলাদের ভালোবাসা। যতই ঝগড়া হোক না কেন, বিপদের দিনে যে কাজে আসে সেই তো আসল প্রতিবেশী। সোনিয়াকে দেখতে খুব সুন্দরী ছিল। তার চোখ ছিল টানা টানা আর নাক ছিল টিকালো। কিছুদিন পর ওর বিয়ে ছিল বলে বান্ধবী নেহা ওর সাথে দেখা করতে এসেছিল। কিরে সোনিয়া, কিছুদিন পর থেকে তো তোর হাতে শুধু বেলনি আর চাটুই দেখা যাবে। কারণ বিয়ের পর তো একটা সংস্কারী বউ সারাদিন রান্নাঘরে রান্নাই করতে দেখা যায়, তাই না? তুই আমাকে কথা শোনাচ্ছিস নাকি মজা করছিস রে? দেখ ভাই, আমি তোকে নিয়ে মজা করছি না, আমি সত্যিটা বলছি। শোন, এমনটা তো নয় যে তুই বিয়ের পর কাজ না করে থাকতে পারবি। তোকে সেই রান্নাঘরে গিয়ে কাজই করতে হবে। আর রান্না করতে করতে তোর গায়ের রং যদি কালো হয়ে যায় আর চেহারায় যদি ভাঁজ এসে যায়, তখন কি তোকে আর সুন্দরী লাগবে রে? সোনিয়ার বান্ধবী নেহার এই কথা শুনে সোনিয়া খুব চিন্তায় পড়ে যায়। এরপর সোনিয়া আর নেহা মিলে বাজারে যায় কিছু জিনিস কিনতে। কিন্তু জিনিস কিনে নেহা যখন নিজের বাড়ি চলে যায়, তখন সোনিয়া রাস্তা দিয়ে একা আস্তে আস্তে ভাবে যে সে বিয়ের পর রান্নাঘরের কাজ কি করে করবে। তখনই এক ভদ্রমহিলার হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে যায়, আর এতে ওই মহিলার ব্যাগ থেকে কিছু প্যাকেট পড়ে গেলে সোনিয়া ওগুলো তুলে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, হঠাৎ করে পাথরে আঘাত খেয়ে পড়ে গেলাম। তোমার নাম কি? তোমাকে দেখতে তো খুব সুন্দর। আন্টি, আমার নাম সোনিয়া। আর আপনার? আমার নাম মালিনী। আমি ছোটখাটো জাদু করি, আর ওই করেই আমার পেট চলে। কি? আপনি জাদু করেন? হ্যাঁ, আর এটা হাত সাফাইয়ের জাদু না, এটা চমৎকারী জাদু, মানে সত্যি জাদু। তোমার কোনো জাদুর প্রয়োজন আছে? থাকলে বলো, আমি তোমার জন্য করতে পারি। জাদু? এরপর সোনিয়া একটু ভাবলেই ওর একটা কথা মনে পড়ল। আন্টি, এমনটা হতে পারে যে জাদুর সাহায্যে সব রান্না হয়ে গেল আর আমাকে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হলো না? সোনিয়ার সব কথা শুনে ওই জাদুকর মহিলা ওকে একটা জাদুর পাউডার দিল আর বলল, সোনিয়া, এটা একটা জাদু পাউডার। এই পাউডারটা যখনই তুমি খালি বাসনের ওপর ছড়িয়ে দেবে, তখনই খালি বাসন নানা রকম রান্নায় ভর্তি হয়ে যাবে, আর তোমাকে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে না। সত্যি আন্টি? হ্যাঁ সত্যি, কিন্তু মনে রাখবে এই পাউডার শুধু ভাজাভুজি যেমন পুরি পকোড়া এগুলোই বানাতে পারবে, কোনো সাদা খাবার যেমন ভাত খিচুড়ি ডালিয়া এগুলো বানাতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই পাউডারের ব্যাপারে কেউ যদি জেনে যায় তবে কিন্তু এই পাউডার আর কাজ করবে না, মনে থাকে যেন। আন্টি, আমার তো নতুন বিয়ে হবে, তো সেখানে গিয়ে নতুন নতুন পুরি পাকোড়া বানালে ওরা খুব খুশি হবে। এটা আমার খুব কাজের। সোনিয়া খুব খুশি হয়ে যায় আর ওই পাউডারটা নিয়ে নেয়। এখন আর ওর বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিছুদিন পরে সোনিয়ার বিয়ে হয়ে যায়। সবাই ওর রূপ দেখে খুব প্রশংসা করে।
বিয়ের পর সোনিয়াকে যখন ও শাশুড়ি মা হালুয়া বানাতে বলল, তখনই ও কড়াইয়ে ওই পাউডারটা ছড়িয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই খুব সুস্বাদু হালুয়া তৈরি হয়ে গেল। আর সবাই হালুয়া খেয়ে খুব প্রশংসা করলো। কি রে সুমিত্রা, বৌমা তো হালুয়া খুব ভালো বানিয়েছে। যেমন সুন্দরী বৌমা তেমন সুন্দর হালুয়া। সুন্দরী না, বলো অতি সুন্দরী বৌমা আমার বৌমা সর্বগুণ সম্পন্না। এই শুনে সোনিয়া খুব খুশি হলো। এই পাউডারটা তো আমার খুব কাজের, আর এর জন্য আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল। আমার রান্নাও হয়ে গেল, আর আমি আগের মতো সুন্দরীও রইলাম। ব্যাস, প্রত্যেকদিন এইভাবেই আমার কেটে যা, আমার আর কোনো টেনশন নেই। সোনিয়া, তুমি সুস্বাদু হালুয়া বানালে ঠিকই, কিন্তু সকালে মা আমাকে দিয়ে যে জিনিসগুলো আনিয়েছিল সেগুলো তো একই আছে। তাহলে তুমি রান্নাটা করলে কি দিয়ে? বিপুল, বিয়ে মাত্র 2 দিন হয়েছে, তুমি এখনই আমার উপর সন্দেহ করছো? তুমি কি ভাবলে আমি এটা বাইরে থেকে আনিয়েছি? যাও, তোমার সাথে কথা বলবো না। কিরে বাবা, তুই বৌমাকে বকছিস কেন? কে বলেছে বৌমা কোনো জিনিসপত্র ব্যবহার করেনি? ও সবকিছুই তো নিয়েছে হালুয়া বানাতে। সুজি, চিনি, ঘি সবই তো নিয়েছে। আরে না মা, আমি তো শুধু মজা করছিলাম। সোনিয়ার খারাপ লেগে গেল, সরি গো। সোনিয়া একটু ভয় পেয়েছিল সত্যি, কারণ রান্নাঘরের জিনিস যেরকম ছিল সেরকমই আছে। এরপর বেশ কয়েকদিন পর্যন্ত সোনিয়া নানা রকমের সুস্বাদু খাবার রান্না করতে লাগলো, আর সে যতটা রান্না করত সেই সমস্ত জিনিস লুকিয়ে রাখত। এদিকে সবাই ভাজাভুজি খেয়ে পোর হয়ে গিয়েছিল। এরপর একদিন মাসি শাশুড়ি তার বৌমাকে নিয়ে ওদের বাড়িতে এলো, তাই সোনিয়ার মনে রহস্যভেদের ভয় জন্মালো। সোনিয়া, আজকে দুজনে মিলে রান্না করব, সবজিটা আমি কেটে দিচ্ছি। বৌমা, যবে থেকে এসেছো তুমি তো ভাজাভুজিই খাওয়াচ্ছ, তাই আজকে একটু সাদা খাবার খাবো। মুগ ডালের খিচুড়ি বানাও না, লুচি টুচি খেতে আর ভালো লাগছে না গো। খিচুড়ি মানে খিচুড়ি না, আমি না খিচুড়ি বানাতে পারবো না। তুমি আমাকে ভাজাভুজি বলো, যা বলবে আমি তাই বানিয়ে দেব। খিচুড়ি না। সোনিয়া, তোমার তো খুশি হওয়ার কথা যে সাদা খাবার রান্না হবে। ভাজাভুজি রান্না করতে তো অনেক সময় লাগে, আর আমি তো এটা দেখে অবাক যে তুমি এত ভাজাভুজি রান্না করেও কি করে এভাবে টিপটপ রয়েছো। তুমি তো খুব সুন্দরী হয়ে আছো। আর এক আমাকে দেখো, সারাদিন রান্না করতে করতে আমার গায়ের রং কিরকম কালো হয়ে গেছে। দেখো না, আমি একদম বিশ্রী হয়ে গেছি। যাও বৌমা, আজকে মুগ ডালের খিচুড়ি বানাও, সবাই ওটাই খেয়ে নেবে। না মা, আমি ওইসব বানাতে পারবো না। ওই যদি বানাই না, সব গড়বড় হয়ে যাবে। বলছি না, আমি ওইসব বানাতে পারবো না। কি রে সুমিত্রা, এ কেমন বৌমা রে তোর? 2 মাস হতে না হতেই তোর মুখে মুখে জবাব করছে। এ কেমন বউ আনলি তুই? না মাসি, এরকম ব্যাপার না। আসলে না, কি করবো আমি বুঝতে পারছি না। আমি কি খিচুড়ি বানাবো নাকি আমি সত্যি কথা বলে দেবো? কি যে করবো বুঝতে পারছি না। কি হয়েছে বৌমা? তুমি তো এত টেস্টি খাবার বানাতে, তবে আজকে একটা সাধারণ খিচুড়ি বানাতে তুমি কেন বারণ করছো? আমাকে সত্যি কথাটা বলো, আমি তোমার মায়ের মতো, সব কথা আমাকে খুলে বলো। এরপর সোনিয়া সবাইকে সত্যিটা বলে দেয়, আর সত্যি বলার ফলে পাউডারটা উধাও হয়ে যায়। আর তখনই ওখানে একটা মহিলা আসে। ও মাসিমা, আমাকে উসাদি পাঠিয়েছে, আমি লোকের বাড়িতে রান্না করি। তুমি ডেকেছিলে গো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আসলে আমার বৌমার এই সবেমাত্র বিয়ে হয়েছে তো, বেচারি সারাদিন রান্নাঘরে রান্নাই করে। আরে আমিও তো একটা মা, আমি তো বুঝি। তাই আমি উষাদিকে বলেছিলাম যে রান্নার কাজে সাহায্যের জন্য একজন লোককে পাঠাতে। বৌমার কত করবে। শাশুড়ির এই কথা শুনে সোনিয়া অবাক হয়ে যায়। এই সুমিত্রা, শোন না, ওকে না আমার বাড়িতেও পাঠিয়ে দিস। তুই যখন তোর বৌমার খেয়াল রাখতে পারিস, আমিও তো তখন আমার বৌমার খেয়াল রাখবো। বেচারি তো সারাদিন কত কাজ করে। থ্যাংক ইউ সোনিয়া, আজকে তোমার জন্য মা আমাকে সাহায্য করার জন্য একজন লোককে রেখেছে। তোমাকে অনেক ধন্যবাদ সোনিয়া। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। Thanks for watching.